ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটি এখন চূড়ান্ত যুদ্ধে রূপ নেয়ার কিন্তু পর্যায়ে। সারা পৃথিবীতে গত ২-৩ দিন ধরে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ইসরায়েল এবং ইরানের যুদ্ধ। এটাকে স্মল স্কেল যুদ্ধ এখনো বলাই যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান ও ইসরায়েলের ভেতরে যে মারাত্মক ধ্বংসজয়ী এক যুদ্ধ চলছে তার সর্বশেষ আপডেট আমরা জানতে পারি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন ইসরায়েল ঝলসে গিয়েছে। ২০০ ফিট বাংকারের গভীরে লুকিয়েছে নেতানিয়াহু। তবে এবার সর্বশেষ ইরান সহ আরও কয়েকটি দেশকে টার্গেট করে নেতানিয়াহু ব্যাপক এক হামলার পরিকল্পনা করছেন, যা সঙ্গে থাকছে বা পাশে থাকছে আমেরিকা। সর্বশেষ দাজ্জালের আবির্ভাব কি এই ইসরায়েল থেকেই শুরু হবে কি বিশ্বের তৃতীয় যুদ্ধ? আসুন বিস্তারিত আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এটি এখন চূড়ান্ত যুদ্ধে রূপ নেয়ার পর্যায়ে। যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইরান আবার আক্রমণ করে এবং ইসরায়েল আবার আক্রমণ করে, এটা একটা সর্বাত্মক যুদ্ধে রূপান্তরিত হবে। এবং এই যুদ্ধকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা এবং পরাশক্তিগুলোর তাণ্ডব এবং পরমাণু যুদ্ধের যে ভয়াবহতা, এটি সারা বিশ্বকে গ্রাস করবে। এমনকি এই বিশ্বের যে অস্তিত্ব, সেই অস্তিত্ব নিয়ে টান পড়বে। এবং আমরা যদি আবার সেই প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাই, সেটা অস্বাভাবিক কিছু নয়। যখন ইউটিউবের মাধ্যমে কন্টেন্ট তৈরি শুরু করি, তখন নিয়মিত ৩-৪টি বিষয় নিয়ে আলোচনা করতাম। দেশের রাজনীতি, তার সঙ্গে সঙ্গে ধর্মীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করতাম, আর আন্তর্জাতিক বিষয় থাকতো। তখন মালয়েশিয়ার রাজনীতি, পাকিস্তান ইমরান খান কি করলেন, ইরানে কি হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের যারা জনগণ, তাদের নিদারুণ আগ্রহ ছিল। আওয়ামী লীগ জমানাতে এই আগ্রহটা ছিল, কিন্তু এখন এই গত ১০ মাসে পুরো পরিবেশ এবং পরিস্থিতি এমন হয়ে গেছে যে আমাদের ঘাড়ের উপরে এত বেশি সমস্যা যে আমাদের সেই ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করারও ইচ্ছা হয় না, আর মানুষের শোনারও ইচ্ছা হয় না। আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের রাজনৈতিক সমস্যা, আমাদের সীমান্ত সমস্যা, ভারতের সাথে আমাদের সমস্যা, আমাদের বন্দর নিয়ে সমস্যা, বিএনপি জামাতের সমস্যা, ইলেকশন নিয়ে সমস্যা, সব মিলিয়ে ১৮ কোটি মানুষ আমাদের যারা বলছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু একটা কথা বেফাসলে বলে ফেলেছেন যে এখানে গাজার মতো পরিস্থিতি বিরাজ করছে। হয়তো আমাদের শিল্প কলকারখানা, বাড়িঘর ওই গাজার মতো ওইভাবে ভেঙে যায়নি, কিন্তু আমাদের মন এবং মস্তিষ্কে যে ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা, এটা গাজাবাসীর মতোই হয়ে গেছে। এরকম একটা কথা কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিলেন এবং ব্যাপক সমালোচনা হয়েছিল তখন সেটি নিয়ে। কিন্তু আপনি যার যার অবস্থান থেকে যদি চিন্তা করেন, তাহলে পরিস্থিতিটি কিন্তু ওইরকমই, অনেকটা ইয়ানফসি। এর কারণ হলো এই মুহূর্তে বিশ্ব ধ্বংস হতে বসেছে, মুসলিম উম্মাহ ধ্বংস হতে বসেছে। ইসরায়েল নামক রাষ্ট্রটি বিলীন হয়ে যেতে পারে, মানচিত্র থেকে একেবারে যাকে বলা হয় এটা বিলুপ্ত হয়ে যেতে পারে। একইভাবে পৃথিবীতে যে শিয়াবাদ রয়েছে, শিয়াইজম, তো সেই শিয়া ইজমটি একেবারে কবর রচিত হতে পারে। এই প্রথম, যেটি সেই কারবালার ঘটনার পরে কেউ কখনো পারেনি, সেটি এই মুহূর্তে এক্সট্রিম একটা পর্যায়ে চলে গেছে। এবং ইরান নামক যে রাষ্ট্রটি, যেটি আলেকজান্ডার দখল করেছিলেন, আক্রমণ করেছেন কিন্তু রাখতে পারেননি, যেটি হালাকু খান দখল করেছেন কিন্তু রাখতে পারেননি, এভাবে বহু মানুষ, বহু বিজেতা এবং অনেক বড় বড় মানুষ ইরানের ধারের কাছেও যেতে পারেনি, সাহস পাননি। ইউরোপের কোনো অন্য কেউ লোক বা এশিয়ার অন্য কোনো বিজেতা। তো সেই রকম একটা রাষ্ট্রের সঙ্গে এখন ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, তারা
প্রক্সি যুদ্ধ করার জন্য তাদের সমস্ত শক্তি নিয়ে পারস্য উপসাগর, আরব সাগর থেকে শুরু করে পার্শ্ববর্তী যে সকল সাগর রয়েছে, ভূমধ্য সাগর, সব জায়গাতে তারা ব্যাপক রণপ্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। এবং তাদের পক্ষে প্রক্সি যুদ্ধ করার জন্য যে সকল বেজ রয়েছে পুরো মধ্যপ্রাচ্যে, তুরস্কে, কাতারে, জর্ডানে, ইরাকে, সৌদি আরবে, কুয়েতে এবং সবগুলো যে আমেরিকান বেজ এবং পশ্চিমা মিত্রশক্তিদের বেজগুলো সর্বোচ্চ সতর্কতা নিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য রেডি হয়ে আছে। অন্যদিকে মুসলমান বিশ্ব দাঁড়ানোর মতো হিম্মত আসলে কারণে মাত্র পাকিস্তান ঘোষণা করেছে যে তারা ইরানের পাশে আছে। এর বাইরে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া তারা সরাসরি এখানে ইরানের পক্ষে থাকার জন্য প্রত্যয় দেখাচ্ছে। দ্বিতীয়ত গত 2 রাতে অর্থাৎ আজকে 15 তারিখে মে মাসের জুন মাসের 15 তারিখে আমি এই কাজ ভিডিওটা করছি। এর আগে পরপর 2 রাতে ইরান যে আক্রমণ করেছে, আমরা প্রকৃত ঘটনা আসলে ওয়েস্টার্ন মিডিয়া কীভাবে দেখাচ্ছে সেটাও বুঝতে পারছি না। এখানে আমরা চীনের কতগুলো গণমাধ্যম, ইরানের গণমাধ্যম এবং আমাদের বাংলাদেশের যে গণমাধ্যম তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে এগুলো প্রো ইরান, ইরান যা কিছু করছে সেটাকে খুব বড় করে দেখানো হচ্ছে। তারা জেরুজালেম শেষ করে দিয়েছে, তাদের যে বন্দর নগরী হাইফা সেটা শেষ করে দিয়েছে এবং সেখানে যে বিদেশি ইনভেস্টমেন্ট ছিল সেখানকার যে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইসরায়েল ও ইরানের ভেতরে বর্তমানে যে সংঘর্ষ, এটা এখন শুধুমাত্র তাদের এক পক্ষ নয়, বরং এক বহুমাত্রিক দিক থেকে এই সংঘর্ষ জড়িত হচ্ছে অন্য অন্য দেশগুলো। সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলা সহ পারমাণবিকেরও হুঙ্কার দিচ্ছে তারা। আসুন বিস্তারিত আরও জানবো রিপোর্টে। এটা কোনো সিম্বলিক কোনো কিছু না। এর আগে এই দুই দেশ পরস্পরকে আক্রমণের ভান করেছিল, তারা পরস্পরের ভূমিতে অ্যাটাক করেছে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে তাদের টার্গেট সিলেকশনের ক্ষেত্রে তারা খুবই সতর্ক ছিলেন যাতে ম্যাসিভ ক্যাজুয়ালিটি না হয়। খুব স্ট্র্যাটেজিক টার্গেটও তারা আসলে সে সময় টার্গেট করেননি। তাতে বোঝা যায় যে এক ধরনের মুখ রক্ষার জন্য দুই পক্ষই লড়াই করার চেষ্টা করেছে বা ওপরে যুদ্ধ দেখানোর চেষ্টা করেছে। কিন্তু এবার যেটা হলো, যেভাবে এটা এখন পর্যন্ত চলছে, এটাকে একটা যুদ্ধ বলাই যায়। এবং যেহেতু দুই দেশের মধ্যে সীমান্ত নেই, তাদের মধ্যে ল্যান্ড ওয়ারফেয়ার হবে না। সেনাবাহিনী এক দেশের সাথে ঢোকার চেষ্টা বা সেখানে ঢুকে যুদ্ধ করার চেষ্টা করবে না, সেটা সুযোগ নেই। ফলে বাকি যা আছে সেইগুলো সব কিছুই হচ্ছে টু সাম এক্সটেন্ট। এখন সর্বশেষ অবস্থা একটু বলি, তারপরে এই যুদ্ধটা কেন এবং এটা ঠিক কোন দিকে যেতে পারে, অনেক দীর্ঘ আলোচনা হতে পারে। আমি আজকে অত দীর্ঘ করছি না, প্রাথমিক ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করব। তারপর অনেকগুলো ইস্যু এক এক দিক আলোচনা করা সম্ভব হবে। আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ইসরায়েল হঠাৎ করে ইরানে অ্যাটাক করেছে। আমরা কেউ প্রস্তুত ছিলাম না এরকম মনে হতে পারে। যদিও ইসরায়েল ইরানে অ্যাটাক করতে পারে এটা ইসরায়েলের দিক থেকে ইঙ্গিত ছিল, কিন্তু কেউ আসলে ওভাবে নিশ্চিতভাবে ভাবেনি। এমনকি আমি দেখলাম যে ইরানের অফিসিয়ালরা বলছেন যে তারা প্রথম দিনের অ্যাটাকে এত ক্যাজুয়ালিটির শিকার হয়েছে, এত বেশি ধ্বংসাত্মক পরিস্থিতি হয়েছে কারণ তারা ধারণা করেননি, কেউ বলেছেন এটা, যে ইসরায়েল এই মুহূর্তে ইরানকে অ্যাটাক করতে পারে। কারণটা খুব স্পষ্ট। আমরা জানি ইরান এই মুহূর্তে আমেরিকার সাথে তার এই যে পারমাণবিক অস্ত্র নিয়ে যে চুক্তি, সেটা আবার নতুন করে আলোচনা করছেন। 5ম রাউন্ড, 5টা রাউন্ড হয়েছে, 6ষ্ঠ রাউন্ড ওমানে হওয়ার কথা ছিল শর্ট পিরিয়ডের মধ্যে। ইরান অবশ্য এই আক্রমণ এবং এই যুদ্ধ পরিস্থিতির কারণে সেখান থেকে তাকে প্রত্যাহার করেছে। আমাদের নিশ্চয়ই মনে আছে যারা বারাক ওবামা ইরানের সাথে এরকম একটা পরমাণু চুক্তি করেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং তার ইউরেনিয়াম ওয়েপন গ্রেডে পিউরিফাই করবে না, এরকম শর্তের ভিত্তিতে তার উপরে যে আরোপিত স্যাংশন ছিল সেগুলো থেকে তাকে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। ইট ওয়াজ এ ভেরি গুড ডিল, মিডল ইস্টের জন্য খুব ভালো কিছু হতে পারত। সেটা থেকে ট্রাম্প এসে বেরিয়ে গিয়েছিলেন। মজাটা হচ্ছে সেই ট্রাম্প এখন একই ধরনের একটা ডিল করার চেষ্টা করছেন। একটা উন্মাদ আমাদের এই পৃথিবীর এই মুহূর্তে দায়িত্বে আছেন। যাই হোক, তো সেইটা থেকে তো ইরান ভাবছে, বা আমরা অনেকেই হয়তো ভাববো যারা খোঁজখবর রাখি, যে অন্তত এটা রেজাল্টের উপরে ডিপেন্ড করবে। যদি ইরান নিউক্লিয়ার ওয়েপন তৈরি নাই করে,
তাহলে আর ইসরায়েলের সমস্যা কী? ইসরায়েলের তো মূল টেনশনের জায়গায় ইরান একটা নিউক্লিয়ার ওয়েপন যদি তৈরি করে ফেলে এবং সে যদি যেভাবে ইরানকে প্রকাশ্য শত্রু হিসাবে হুমকি দেয়, সে যদি অ্যাটাক করে ফেলে, ফলে ইরানের উপরে আক্রমণ করে তার নিউক্লিয়ার ফ্যাসিলিটি নষ্ট করতে হবে। ওপরে ইসরায়েল বলছে, যদিও এটা খুবই ভাইটাল প্রশ্ন, আদৌ এটা করা সম্ভব কি না? উত্তর হচ্ছে আসলে কোনোভাবেই সম্ভব না। আমরা আসবো সেই জায়গায়। যাই হোক, প্রথম দিনের অ্যাটাক হলো বেশ অল আউট অ্যাটাক। ইসরায়েলের টোটাল ফাইটার যে ফ্লিট আছে তার অর্ধেকের বেশি, মানে 200 ফাইটার ওখানে ইরানে অ্যাটাক করেছে একসাথে। এবং খুবই সারপ্রাইজিং যেটা ইরানের এয়ার ডিফেন্স বলে কিছু আছে একদমই মনে হয়নি। যদিও তারা দাবি করেছেন তারা 3টা F-35 নাকি ডাউন করেছেন, আমার কাছে খুব সঠিক বলে মনে হয় না। মানে ইসরায়েলের মতো দেশে আসলে এই ধরনের একটা অ্যাটাক পরিচালনা করা খুব টাফ না, কারণ হচ্ছে তাদের F-35-এর মতো 5th জেনারেশন ফাইটার আছে যেটা খুবই স্টেলদি। সে আগে যাবে, এগুলো মাল্টিরোল ফাইটার, সেগুলো স্ট্রাইক ক্যাপাবিলিটি আছে, সে গিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেম, তারপরে রেডার সিস্টেম, এগুলো সবগুলো আগে ধ্বংস করবে, তারপরে অন্যান্য বম্বারগুলো F-15-এর মতো বম্বারও আছে সেগুলো যাবে। কিন্তু F-35ই প্রচুর ইউজড হয়েছে এবং আমরা খুব অবাক হয়ে দেখব যে কত দীর্ঘ পরিকল্পনা এর মধ্যে ছিল। F-35 ইসরায়েল থেকে গিয়ে ইরানে অ্যাটাক করে ফিরে আসার পরিস্থিতি ছিল না, কারণ তার ফিউল ট্যাঙ্ক সেটা পারমিট করবে না, তার এয়ার রিফিউলিংয়ের প্রয়োজন ছিল। কিন্তু এই F-35গুলো মডিফাই করা হয়েছে সো দ্যাট এটা রিফিউলিং ছাড়াই গিয়ে ফিরে আসতে পারে। খুবই অবিশ্বাস্য মনে হতে পারে, বাট প্রস্তুতি চলছিল এবং সেটা হলো। এই অ্যাটাকে আসলে ইরানের যে ধ্বংস হয়েছে সেটা, মানে তারা বলছেন নাতানজ, তাদের যে সবচেয়ে সিগনিফিক্যান্ট নিউক্লিয়ার রিসার্চ যে রিঅ্যাক্টরের যে স্থাপনা, সেটা অ্যাটাক হয়েছে, তার সারফেসের অনেক কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আরেকটা নিউক্লিয়ার সাইটেও অ্যাটাক হয়েছে। কিন্তু ইরানকে সম্ভবত তার ইগোতে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে, বা ইসরায়েলের ক্যাপেবিলিটিকে সারা পৃথিবীর সামনে অনেক বেশি শোকেস করেছে কিছু ব্যক্তির হত্যাকাণ্ড। মানে একটা অ্যাটাকে ইরানের জয়েন্ট চিফ অফ স্টাফ, মানে সব বাহিনীর প্রধানকে হত্যা করা হয়েছে। IRGC, ইরানিয়ান রিপাবলিকান গার্ড কর যেটা আছে, সেটার চিফকে হত্যা করা হয়েছে। আমাদের মনে থাকার কথা, ট্রাম্প তার শেষ সময়ের দিকে ড্রোন থেকে একবার ইরাকে অবস্থানরত IRGCর হেডকে কাসিম সুলাইমানিকে হত্যা করেছিলেন। এখন সালামিকে হত্যা করা হলো। তাদের আরেকজন কমান্ডার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং IRGCর যে এয়ারফোর্সের যে উইং, সেটার চিফকে হত্যা করা হয়েছে 2010 থেকে 13 পর্যন্ত ইরানের যে নিউক্লিয়ার বা অ্যাটমিক এনার্জির যে চিফ ছিলেন তাকে হত্যা করা হয়েছে। তিনি এখন MP এবং তিনি রিসেন্টলি ইরানের নিউক্লিয়ার ওয়েপন তৈরি খুব অল্প সময়ের মধ্যে করা হবে এই ধরনের কথাবার্তা বলছিলেন। এর বাইরে আরও 4 জন অন্তত নিউক্লিয়ার সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছে। এবং প্রিসিশন অ্যাটাক, আপনারা খেয়াল করুন এই ছবিটা, যে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে কিভাবে একটা মিসাইল ঢুকে ব্যক্তিকে হত্যা করেছে। তার মানে মধ্যে কথাটা হলো ইরানের অভ্যন্তরের কি অবিশ্বাস্য রকম গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে ছিল। এটা খুবই সারপ্রাইজিং লাগবে এবং তার এই ক্যাপেবিলিটিও অসাধারণ। এবং আমাদের মনে থাকার কথা, ইরাকের নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রামের একজন খুবই বড় সায়েন্টিস্টকে একবার ইসরায়েল অকল্পনীয় রকম একটা প্রযুক্তি দিয়ে হত্যা করেছিলেন, একটা অটোমেটেড মেশিন গান দিয়ে হত্যা করা হয়েছিল। আমাদের সেই খবরও নিশ্চয়ই মনে আছে। তার মানেটা এই দাঁড়ালো, ইরানের ভেতরে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা এই পর্যায়ে পৌঁছেছে যে তারা ব্যক্তিকে পিন পয়েন্ট করতে পারছেন এবং হত্যা করতে পারছেন। ইরানের মতো দেশের কাছে আসলে তার স্থাপনা অ্যাটাক করে, তার 5th জেনারেশন ফাইটার্স আছে, সে অ্যাটাক করে চলে যেতে পারে সারফেসের স্থাপনা, সেটা একটা দিক। কিন্তু এরকম ব্যক্তিকে টার্গেট করে এত সিগনিফিক্যান্ট মানুষজনকে হত্যা করে যেতে পারা অকল্পনীয় ব্যাপার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।